তোমার পুরো নাম কি? মোহাম্মদ ফুয়াদ আল হাসান। ফুয়াদ আল হাসান। ফুয়াদ আল হাসান। আচ্ছা, আমি তোমাকে হোস্ট করে দিলাম, তুমি অ্যাকসেপ্ট করে নাও। ওকে। জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করে দেই নাকি? ইয়েস স্যার। আচ্ছা, একটা বিষয় বলি, সেটা হলো যে ফুয়াদ তোমাকে দায়িত্ব দিচ্ছে যে কেউ যদি সাইড টক না হয় আর কি, হ্যাঁ, মিউট করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমি ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে গুড ইভিনিং এবং শুভেচ্ছা। লেভেল 4 সেমিস্টার 2 তে তোমাদের ক্লাসের জন্য এই ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত। ফার্স্ট অফ অল আমি স্ক্রিন শেয়ার করতে চাই। তোমরা আগে নিশ্চিত হবা যে স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। ওকে। দেখতে পাচ্ছ কি? জি স্যার। সিলেবাস ফর লেভেল 4 সেমিস্টার 2। আর আমার মনে হয় যে তোমরা দেখতে পাচ্ছ নাকি? জি স্যার, দেখতে ইয়েস পাচ্ছি। স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ওকে। আমি একদম ফুল স্ক্রিন করছি, তোমরা আমাকে একটু রেসপন্স করবা যে পাচ্ছ কিনা। ওকে, আমার মনে হয় যে সমস্যা নেই। তো দেখো যে এখানে সিলেবাসে আমি একটু বলে নেই যে সয়েল মাইক্রোবস, এটি একটি সিলেবাসের অংশ। আমার মনে হয় যে এটিও শুরু হয়ে গেছে তোমাদের, তাই না? তারপর বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনস, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি ইন সয়েলস, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, soil fertility evaluation, soil fertility problems and management in Bangladesh. Right? এই তো সিলেবাস। জি স্যার। তার মধ্যে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি ইন সয়েলস, তার কিছু পার্ট, শেষের দিকে কিছু পার্ট তোমাদেরকে পড়িয়েছে। বাট যেগুলো হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস, বেসিক্যালি এন এবং পি, অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাস, এই দুটি সম্ভবত তোমাদেরকে মানে সম্ভবত কি এই দুটি আমি পড়াবো। এটা আমি সিলেবাসের অংশ। তো আমি যদি বলি যে আমার যে সিলেবাসের অংশ আমি যতটুকু পড়াবো এখন, সময়ের স্বল্পতার কারণে আসলে বেসিক্যালি এন পি কে এস সবগুলো আমার পড়ানোর কথা ছিল। আমি বেসিক্যালি এখন নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বেসিক্যালি নাইট্রোজেনের অকারেন্স, নাইট্রোজেন ট্রান্সফরমেশন, প্রসেস অফ নাইট্রোজেন লস, নাইট্রোজেন সাইকেল এবং সো অন, ঠিক আছে? পাশাপাশি ফসফরাসের ক্ষেত্রে একই অকারেন্স, ফিক্সেশন এবং অ্যাভেলেবিলিটি। ঠিক আছে তো নাকি? তো Yes, sir. আমি নাইট্রোজেন দিয়ে শুরু করব। আহ, তো আমাদের 160 161 পার্টিসিপেন্টস, কি বলবো মানে কত, এটা কি 50%, মোর দেন 50% তো অবশ্যই, তাই না? সবাই তো জানে নাকি? জি সবাই স্যার, মেস সবাই জানে, সবাই সব জানে। সবাই জানে, কিন্তু হয়তো অনেকে গুরুত্ব মনে করছে, অনেকে গুরুত্ব মনে করছে না, রাইট? আচ্ছা, সেটা তবে বিষয়। তো আমি যেটি বলছিলাম যে আমরা তাহলে নাইট্রোজেন দিয়ে শুরু করি, ঠিক আছে? নাইট্রোজেন
যে এটা একটি অত্যাবশ্যকীয় একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আহ গাছের জন্য যে সকল নিউট্রিয়েন্ট গুলো আছে, এন, পি, কে, এস, জিঙ্ক, বোরন, মাইক্রোনিউট্রিয়েন্টস, সবগুলো গাছের জন্য দরকার। তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রো আমরা এই কারণে বলা হয় যে এটাকে ম্যাক্রো। ঠিক আছে, তার মধ্যে প্রথম যে র্যাঙ্কিং সেটি হলো নাইট্রোজেন। এখন তোমরা জানো যে নাইট্রোজেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের প্লান্টের ক্ষেত্রে, সয়েলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যে ফার্টিলাইজারটা ব্যবহার করি, সেই ফার্টিলাইজারটা কি কারো ধারণা আছে কি ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয় নাইট্রোজেন? এনে বুঝি ইউরিয়া। ইউরিয়া, এক্স্যাক্টলি। শুধু ইউরিয়া না, আরো ব্যবহৃত হয়, যেমন অ্যামোনিয়াম সালফেট, ডিএপি। ডাইঅ্যামোনিয়াম ফসফেট, হ্যাঁ ডিএপি। আমরা এরকম অনেকগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবেল। তো বেসিক্যালি যেটি তোমরা নামটা আগে বলে ইউরিয়া, এটি আসলে এখন সবচেয়ে পপুলার, অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে। এবং এটার বিভিন্ন ফর্ম আছে কিন্তু এখন, যদি যেমন গ্রানুল ফর্ম, এখন প্রিল, ট্যাবলেট, বিভিন্ন ফর্মে কিন্তু পাওয়া যাচ্ছে, আমরা যেটি জানি বাজারে বা দেখা যায়। ইভেন লিকুইড লিকুইড আকারেও পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষ যেটা সংযোজন তোমরা নাম শুনেছ, সেটিকে আমরা বলি হলো নাইট্রোজেন। একদম লিকুইড পরিমাণ, লিকুইড আকারে অত্যন্ত অল্প পরিমাণে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, এই নাইট্রোজেনটা এখন খুব খুব বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তবে এটা কস্টিং অনেক বেশি হওয়ার কারণে আসলে কি বলবো আমরা, যে এটি এখনো বাজারজাত হলেও সেটি আসলে ফার্মার্স লেভেলে যাওয়ার মতো অবস্থা এখনো আসেনি। তো যাই হোক, আমরা নাইট্রোজেন দিয়ে শুরু করতে চাচ্ছি। তো বেসিক্যালি আমি দুটো জিনিস নাইট্রোজেন সম্বন্ধে একটু ওভারঅল একটি ধারণা দিচ্ছি। সেটি হলো যে নাইট্রোজেন গাছের জন্য অত্যাবশ্যকীয়। কেন অত্যাবশ্যকীয়? যে অল যে মানে সেল সিনথেসিস, প্রোটিন সিনথেসিস থেকে শুরু করে ডেভেলপমেন্ট, গ্রোথ, নাইট্রোজেনের কোনো বিকল্প নেই গাছের ক্ষেত্রে। এবং আমরা যে বলছি যে ইউরিয়া ফার্টিলাইজার যখন মাটিতে অ্যাপ্লাই করব, যদি এটি সলিউবল অর্থাৎ লিকুইড আকারে পানি, জমিতে যদি পানি থাকে, যেমন ধানের জমিতে যদি আমরা ইউরিয়া প্রয়োগ করি, সেখান থেকে নাইট্রোজেনের দুইটা ফর্ম গাছ কিন্তু নেয়। একটিকে আমরা বলছি অ্যামোনিয়াম ফর্ম, আরেকটিকে আমরা বলবো নাইট্রেট ফর্ম। এখন অ্যামোনিয়াম ফর্মটা শুধুমাত্র ফ্লাডেড বা সাবমার্জ কন্ডিশনে নেয়, আর নাইট্রেট ফর্মটা শুধুমাত্র অ্যারোবিক কন্ডিশনে নেয়। একই জিনিস আমরা ইউরিয়া দিচ্ছি, গাছ কিন্তু আইদার একটা ক্যাটায়ন ফর্মে, একটা অ্যানায়ন ফর্মে নেবে, ডিপেন্ড অন কন্ডিশনস। ঠিক আছে, এবং তোমরা দেখে থাকবা বা জানো, ওভারঅল তোমরা ফার্স্ট ইয়ার থেকে 1-1 থেকে পড়ে এসেছো যে নাইট্রোজেনটা এর অভাবে গাছের কি, গাছের পাতা ইয়েলোইং হয়ে যায়, তাই না? অল দা লিভস গুলো ইয়েলোইং হয়ে যায়, সেটা আমরা জানি। তখন হিউজ পরিমাণে আমাদের নাইট্রোজেন দিতে হয়, অথবা বিভিন্ন অর্গানিক থেকে দিতে হয়। এবং এই নাইট্রোজেন, এটাকে আমরা বলতেছি মোবাইল নিউট্রিয়েন্ট। মোবাইল মানে আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেই মোবাইল কিন্তু নয়। ঠিক আছে, এটি হলো মোবাইল মানে মুভমেন্ট করতে পারে, এই কারণে কিন্তু অল্টারনেটস বলছি। এবং ইন্টারেস্টিং বিষয়, তোমরা কিন্তু জানো যে একমাত্র এই নিউট্রিয়েন্টটা আমরা কি করি, বিভিন্ন স্প্লিট আকারে দিই, একবারে কিন্তু জমিতে প্রয়োগ করি না। হয়তো বেজাল ডোজ হিসেবে যখন আমরা জমি প্রস্তুত করি, তখন হয়তো 50% দিচ্ছি, আর বাদ বাকিটা আমরা কখন দিচ্ছি, সেটা হলো যে অনেক দেরিতে। আইদার একটা হলো তাদের ভেজিটেটিভ গ্রোথ স্টেজ, তারপরে পিআই স্টেজ, এইভাবে ম্যাচুরিটি, এইরকম বিভিন্ন স্টেজে আমরা স্প্লিট আকার দিয়ে থাকি। এটা কারণটা কি? এটা মূল কারণ হলো নাইট্রোজেনের লসটা 7 থেকে 14 দিনের বেশি থাকে না, বিভিন্ন ভাবে লস হয়ে যায়। তো গাছ মাটিতে তখন যেহেতু আর থাকেই না, নিবে কোত্থেকে? এই কারণে নাইট্রোজেনটাকে আমরা মোবাইল নিউট্রিয়েন্ট বলি, এবং এটি গাছের জন্য বারবার দিতে হয় আর কি। ঠিক আছে, তা আমরা ওভারঅল নাইট্রোজেন সম্বন্ধে এখন জানবো। তোমরা জানো যে 1772 সালে ড্যানিয়েল রাদারফোর্ড, এটি আসলে বিসিএস এর পড়াশোনা, তাই না? যে প্রথম এই নাইট্রোজেন সম্বন্ধে ধারণা দেয়, গ্রিক নেম নাইট্রন এবং জিন্স, এটা মনে হলো নাইটার ফর্মিং করে, নাইটার ফর্ম থেকে আসলে নাইট্রোজেনের উৎপত্তি এসেছে, এবং যেটি N2 আকারে প্রকাশ করা হয়।
এবং আমরা যদি এরকম একটা নাইট্রোজেনের পিরিয়ডিক টেবিলের কথা চিন্তা করি, তোমরা দেখতেই পাচ্ছ যে এটার মেল্টিং পয়েন্ট কত, ডেনসিটি কেমন, রিলেটিভ অ্যাটমিক মাস, এগুলো বিভিন্ন যে তার যে বৈশিষ্ট্যাবলী পিরিয়ডিক টেবিলের, সেটি একটি টেবিল এখানে দেখানো হয়েছে। বেসিক্যালি নাইট্রোজেনটাকে আমরা বলতেছি যে এটা একটা কেমিক্যাল এলিমেন্ট, যেটাকে নাইট্রোজেন এন দ্বারা প্রকাশ করছি, এবং এটার অ্যাটমিক নাম্বার হলো আমরা বলছি 7, এবং এটাকে আরেকটা নাম বলছি লাইটেস্ট নিকটোজেন at room temperature, colorless, odorless, diatomic gas. ঠিক আছে, তো এবার গ্যালাক্সিতে এটার পজিশন হলো আমরা কোথাও দেখবো 7, কোথাও দেখবো 6 সোলার সিস্টেমে। অর্থাৎ যতগুলো ইউনিভার্স আমাদের যে মহাবিশ্বে আছে, মহাকাশে, সেখানে 7 টোটাল অ্যাবান্ডেন্স ইন আওয়ার গ্যালাক্সি, তার পজিশন হলো সপ্তম। কোথাও কোথাও আমরা বইয়ে দেখেছি 6 আছে। ওকে, এখন নিকটোজেনটা কি? নিকটোজেন গ্রুপটা হলো যে নাইট্রোজেন গ্রুপ লোকেটেড ইন দ্য কলাম 15 কলামে অবস্থিত পিরিয়ডিক টেবিলে। এবং এটাকে কেন নিকটোজেন গ্রুপ বলে, এবং এখানে কারা কারা আছে? নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, অ্যান্টিমনি, বিসমাথ, আনপেন্টিনিয়াম। এবং এটাকে কেন আমরা নিকটোজেন গ্রুপ বলছি? কারণ each member of this family consists 5 valence electrons. এই কারণে এই গ্রুপটাকে পিরিয়ডিক টেবিলে 15 যে কলামে, এদেরকে আমরা সবগুলোকে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এদেরকে আমরা নিকটোজেন গ্রুপ বা নিকটোজেন এলিমেন্ট বলে থাকি। ওকে, বুঝতে পারছো তো নাকি? এখানে 6টা এলিমেন্ট আছে তো স্যার। 1, 2, এখানে ঠিক আছে 5টা না 6টা হবে। আমি বলতে চাচ্ছি যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপরে হলো অ্যান্টিমনি, বিসমাথ, আর হলো আনপেন্টিয়াম। ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, এই তো এগুলোই হলো কন্টেন্স 5 ভ্যালেন্সি ইলেকট্রন, প্রত্যেকে 5টা করে তাদের যোজনী। ঠিক আছে, এই কারণে আমরা এদেরকে নিকটোজেন গ্রুপ বলছি। আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয়, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে 78% নাইট্রোজেন পাওয়া যায়। ঠিক আছে, এবং আমরা যেটি আমি অলরেডি বলেছি যে 78% নাইট্রোজেন। এটি ইন্টারেস্টিং বিষয় যে লিগুমিনোসি ক্রপস যেগুলো আছে, সেখানে রুটের মধ্যে নজুল ফর্মেশন করে রাইজোবিয়াম, ব্রাডিরাইজোবিয়াম, নাম শুনেছো তোমরা। তাদের কাজ হলো কি যে এই অ্যাটমসফেরিক যে 78% নাইট্রোজেন, সেটাকে তারা ফিক্স করতে পারে, এবং সেখান থেকে নাইট্রোজেন লিগুমিনোসি ক্রপসকে সরবরাহ করে তারা। তাহলে কোথাও আমরা দেখেছি 7, কোথাও দেখতেছি আমরা র্যাঙ্কস 6। এটা আসলে ডিপেন্ড করে যে এটি যে ডাটা বেসিসের উপর। আমরা দেখেছি যে কনসিস্ট 75.51% বাই ওয়েট বেসিস, আর ভলিউম বেসিস হলো 78%। ঠিক আছে, এবং এখানে অ্যাটমসফিয়ার শুধুমাত্র যে এই নাইট্রোজেন এলিমেন্ট আছে তা না, এছাড়াও আছে এখানে ভ্যারি করে বিভিন্ন স্মল অ্যামাউন্ট অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়াম সল্ট, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ফ্রি নাইট্রোজেন, এরকম অনেকগুলো অবস্থায় আছে। ঠিক আছে, এবং আমরা দেখেছি যে ফ্রি নাইট্রোজেনটা আমরা কোথায় পাবো? মেনলি এটা মেটেরাইটস, বিশেষ করে গ্যাসেস অফ ভলকানস, যেখানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, বিভিন্ন খনি অথবা মিনারেল স্প্রিং, সান, সূর্য, সাম স্টার অ্যান্ড এরকম জায়গায় কিন্তু আমরা নাইট্রোজেনের উপস্থিতি দেখেছি। এবং এটা কি আমরা নাইট্রোজেন, এটি মিনারেল ডিপোজিট, মিনারেলস আছে, খনিজ নাইটার বা সল্ট পিটার নামে পাওয়া যায়, যেটাকে পটাশিয়াম নাইট্রেট বলে, অথবা চিলি সল্ট পিটার, এগুলো কিন্তু তার মিনারেলস নাইট্রোজেনের। সোডিয়াম নাইট্রেট, এটি
আমরা দেখেছি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের হিউজ পরিমাণে থাকে গুয়ানোতে পাওয়া যায়। আমরা যে গুয়ানো বলতে ব্যাট ক্যাপস, অর্থাৎ যেখানে ওই যে পাখি অথবা আমরা যেটাকে বলে যে বাদুর, বাদুরের যে বিষটা, সেই বিষটার মধ্যে হিউজ পরিমাণে আসলে অ্যামোনিয়াম সল্ট, এগুলো বিভিন্ন ধরনের আমরা দেখে থাকি। ওকে, আর আমরা যদি আমাদের আর্থ ক্রাস্টের কথা, পৃথিবীর পৃষ্ঠের কথা চিন্তা করি, সেখানে পরিমাণটা আসলে এত নেগলিজিবল যে আমরা বলছি 0.3 পার পার 1000, 1000 ভাগের মাত্র 0.3, মানে একেবারে নেগলিজিবল, কত কম পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, এবং আমরা দেখেছি যে স্পেশালি ইন্ডিয়া, রাশিয়া, ইউনাইটেড স্টেটস, ট্রিনিদাদ টোবাগো যেটা ওয়েস্ট সিরিজ, ইউক্রেন যেখানে যুদ্ধ চলতেছে আর কি। তো টপ 5 প্রডিউসার্স অফ নাইট্রোজেন ইন ফর্ম অফ অ্যামোনিয়া আর্লি 21st সেঞ্চুরি, তারা কিন্তু সেখান থেকে দিয়ে থাকে র মেটেরিয়ালস হিসেবে। এখন আমরা একটু ওভারঅল আসি, তার কমার্শিয়াল প্রোডাকশন এবং ইউজটা যদি আমরা একটু জানার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। নাইট্রোজেন এলিমেন্ট সম্বন্ধে আমরা জানবো, প্লান্ট, সয়েল, এগ্রিকালচার পয়েন্ট অফ ভিউ তো অবশ্যই আমাদের জানতেই হবে। বাট ওভারঅল কমার্শিয়াল প্রোডাকশন এবং ইউজ সম্বন্ধে যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকবো। এই বিষয়গুলোর জন্য আসলে তোমাদের এই ধারণা দেওয়া যে কমার্শিয়াল প্রোডাকশন, যেমন ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের ক্ষেত্রে লিকুইফাইড এয়ার, এটি নাইট্রোজেন লার্জলি এটি ব্যবহৃত হয়। অলসো বার্নিং কার্বন, হাইড্রোকার্বন, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, রেসিডুয়াল, এখান থেকে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এছাড়াও স্মল স্কেলে পিওর নাইট্রোজেন মেড বাই হিটিং বেরিয়াম এজাইড সেখানে লাগতেছে। তারপরে হলো বিভিন্ন ধরনের যে সলিউশন, অক্সিডেশন অ্যামোনিয়া বাই ব্রোমিন ওয়াটার, অক্সিডেশন অ্যামোনিয়া বাই হট কিউপ্রিক অক্সাইড ইত্যাদি। শুধু তাই না, এলিমেন্টাল নাইট্রোজেন অলসো ইনার অ্যাটমসফিয়ার ফর রিয়াকশন, আমাদের অক্সিজেন ময়েশ্চারের সাথে বিক্রিয়া করে এটি এখান থেকে আমরা পাচ্ছি মিথেন, কার্বন মনোক্সাইড, ফ্লোরিন, অক্সিজেন, বিভিন্ন ধরনের এখানে তার ব্যবহার আমরা দেখে থাকি। আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন প্রিভেন্টিভ অক্সিডেশন। যে কোনো প্রোডাক্ট যে পচনশীলের হাত থেকে রক্ষা করার জন্য এটি নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ একটি ইয়ে হিসেবে ব্যবহৃত হয়, প্রিভেন্টিভ অক্সিডেশন বা ডেটোরেশন অফ প্রোডাক্ট হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ফুড ইন্ডাস্ট্রিতেও নাইট্রোজেন গ্যাস এটি প্রিভেন্ট যেটি অক্সিডেশন, এগুলো হতে সহায়তা করে এবং এটি খুব ব্যবহৃত হয়। এছাড়াও ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রিভেন্ট অক্সিডেশন এবং কেমিক্যাল রিয়াকশন, কেবল, জ্যাকেট, সিল্ক, মোটর, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এছাড়াও আমাদের আরো অনেক ধরনের কাজ, যেমন রাবার, প্লাস্টিক, মানে এমন কোন নাই যেখানে ব্যবহৃত হচ্ছে। তারপরে আমাদের র্যাপিড ফ্রিজিং, এটি ব্লাড, বোন ম্যারো, ব্যাকটেরিয়া, বিভিন্ন কাজে এটি লিকুইড নাইট্রোজেনটা খুবই বেশি ব্যবহৃত। আমরা যে রক্ত দিয়ে থাকি, সেই রক্তটা কিন্তু সংরক্ষণ করা হয় এই লিকুইড নাইট্রোজেন রেফ্রিজারেটর, আদারওয়াইজ কিন্তু আমরা রক্তটাকে সংরক্ষণ করতে পারি। এটি ছিল তার কমার্শিয়াল প্রোডাকশন এবং তার ইউজের বিষয়। আমরা নেক্সট অফ অল যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো রোল, নাইট্রোজেন এগ্রিকালচার প্রোডাকশনের গুরুত্ব কি। তোমরা জেনে থাকবা যে নাইট্রোজেন ইজ এ পার্ট অফ অল লিভিং সেল, এবং এটা প্রোটিন, এনজাইমস, মেটাবলিক প্রসেস, সিনথেসিস, ট্রান্সফার অফ এনার্জি, ক্লোরোফিলের ক্ষেত্রে তার গ্রিন পিগমেন্টের তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ, ফটোসিনথেসিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এছাড়াও ফুড প্রোডাকশন, র্যাপিড গ্রোথ, এটি তো খুবই ইম্পর্টেন্ট যে গাছের বৃদ্ধির জন্য। তারপর সিড ফ্রুট প্রোডাকশন, এটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও আমরা যে বলছি যে
ইয়ার থেকে যদি পায়ে থাকি, সেখান থেকেও আসলে নাইট্রোজেন আমাদের লিগুমিনোসেস ক্রপসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তার 50% লেস হয়। আমি একটি কথা শুরুতেই বলেছিলাম যে নাইট্রোজেনটাকে আমরা একটা মোবাইল এলিমেন্ট বলছি। এটার মিনিং আলফা আলফা প্লান্টস যদি আছে, তারপরে গ্রিন ম্যান, ধইঞ্চা, এরকম অনেক আছে যে অলডার লিভস টিস্যু, ইয়াঙ্গার টিস্যু হয় এটি ডিফিসিয়েন্সিস ওকা, এবং আদার সাইন অফ নাইট্রোজেন ডিফিসিয়েন্সি যদি ইয়াঙ্গার লিভস হয় ইয়েলোইং, তখন আমরা সেটিকে বলছি সালফার ডিফিসিয়েন্সি, আর অলডার লিভস হলে তখন সেটিকে আমরা বলছি নাইট্রোজেন ডিফিসিয়েন্সি। তো এটি গেল মোটামুটি তার নাইট্রোজেন ডিফিসিয়েন্সি, তার সিমটমস, কজ এবং রেমেডি। The symptoms তো বলা হচ্ছে যে স্প্রেন্টলি ইয়েলো প্লান্টস, ইয়েলো লিভস, সামটাইমস পিঙ্ক টিমস। এটি হয়ে থাকে কেন? যে এটি কজ হলো নাইট্রোজেন প্রমোটস গ্রিন লিফি গ্রোথ এন্ড ডিফিসিয়েন্সি রেজাল্ট ইয়েলোইং, এটি বলেছি। এবং মজার বিষয় হলো যে এইটা থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি। এটা খুব সিম্পল ওয়েতে লং টার্মে আমাদের মালচিং করতে হবে অর্গানিক ম্যাটার দিয়ে, যেমন গার্ডেন কম্পোস্ট হতে পারে, ম্যানিউর, বিভিন্ন ধরনের যে সকল পাওয়া যায় অর্গানিক সোর্স। এছাড়াও আমরা যদি কুইক শর্ট টার্মে চাই, তাহলে আমাদেরকে নাইট্রোজেন ফার্টিলাইজার যেমন সালফেট অফ অ্যামোনিয়া, পোল্ট্রি ম্যানুর, পিলেটস, অথবা আমরা যে ইউরিয়া, অথবা বিভিন্ন যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা নাইট্রোজেন ডিফিসিয়েন্সি হেলদি লিভস, এটি হলো শুরু হয়েছে এখানে দেখো হেলদি লিভস ইয়েলোইং হয়ে গেছে, বেসিক্যালি অল দ্য লিভস। তো এই ধরনের সিমটম দেখলে আমরা নিশ্চিত যে এটি হলো নাইট্রোজেনের ডিফিসিয়েন্সি কারণে, এটি কোনো ডিজিজ নয়, এটি নাইট্রোজেনের অভাবের কারণে এরকম একটি অবস্থা হয়েছে। আমরা এখানে বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে নাইট্রোজেন থেকে আমরা যদি ফোকাসিং করি তাহলে তুমি বুঝতেই পারছো যে কি অবস্থা, যে এখানে ইওলিন অর্গানিলিভস হয়েছে এবং নাইট্রোজেনের কারণে হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে 78% নাইট্রোজেন যদি ইনার্ট নাইট্রোজেন বা গ্যাসিয়াস আকারে অ্যাটমসফিয়ারে থাকে, তাহলে ফার্স্ট অফ অল মাটিতে নাইট্রোজেনটা আসলো কোত্থেকে? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনিবডি কারো কোনো ধারণা আছে? তখন ফার্টিলাইজার আবিষ্কার হয়নি ধরো, তাহলে 78% নাইট্রোজেনই হলো গ্যাসিয়াস, তাহলে মাটিতে আসলো কোত্থেকে নাইট্রোজেন? স্যার নাইট্রোজেন ফিক্সিং ফিক্সেশনের ব্যাকটেরিয়া। মাধ্যমে মাটিতে আসে। একটা হলো বিএনএফ বলি, তাই না? বিএনএফ, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, তোমরা যেটা বলেছো, ওকে রাইট। আর কোন সোর্স আছে যেটি হতে পারে? মাইক্রো অর্গানিজম, রক্স এন্ড মিনারেলস। রক্স এবং মিনারেলস আমি তোমাদের দেখিয়েছি যে কিছু মিনারেলস আছে যেমন চিলি সলফিটার, তো সেখান থেকে খুব সামান্য পরিমাণ। আর আর্থ ক্রাস্টের মধ্যে যে রক্স মিনারেলস ওয়াটারিং হয়, যেখানে নাইট্রোজেন পরিমাণ খুবই ট্রেস, 1000 ভাগের পয়েন্ট। বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর সোর্স। এছাড়া হলো বিভিন্ন ধরনের অর্গানিক সোর্স গুলো আছে, তাই না? যেমন অর্গানিক ম্যানিউর, কম্পোস্ট, ফার্মিয়ার ম্যানিউর, বন মিল, তারপরে হলো তোমার যে আমরা গ্রিন ম্যানিউর থেকে বলতে পারি। তো এগুলোর মধ্যে থেকে কিন্তু নাইট্রোজেন ডিকম্পোজ হয়, সেখান থেকে নাইট্রোজেন খুব স্লোলি অল্প পরিমাণে আসে। মেজর সোর্স কি? মেজর সোর্স শুরুতে যে নাইট্রোজেনটা মাটিতে যুক্ত হয়েছিল, সেটার কারণ হলো হিসাবে আমরা বলতে পারি থান্ডারিং। থান্ডারিং তো তোমরা সবাই জানো, এই যে বিজলি বা বিদ্যুৎ চমকায়, যে সেখানে কিন্তু মাটিতে কিন্তু নাইট্রোজেন যুক্ত করে, এটি গেল একটি সোর্স। এছাড়াও আমরা বলতে পারি যে অ্যাসিড রেইন, যখন বিভিন্ন ধরনের অ্যাসিড রেইন মাটিতে পড়ে, সেখানেও কিন্তু নাইট্রোজেন যুক্ত হয়। আর অবভিয়াসলি যখন কমার্শিয়াল ফার্টিলাইজার গুলো আসলো, কেমিক্যাল ফার্টিলাইজার, সেটি যখন মাটিতে অ্যাপ্লাই করা হচ্ছে, সেটাতে নাইট্রোজেনের অ্যানাদার একটা হিউজ একটা সোর্স আছে। ঠিক আছে, তাহলে অকারেন্স কিন্তু যে জিনিসগুলো আমি বললাম, দিস ইজ দ্য এগুলো হলো তার অকারেন্স। এবং এখানে বলা আছে যে ফার্স্ট অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইজ সয়েল উইথ রেইন ওয়াটার হুইচ ওয়াজ ফিক্সড বাই লাইটেনিং। ওকে, এছাড়া বিভিন্ন যেগুলো আমি বললাম বায়ো ফার্টিলাইজার, বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার আরো তো আছে। দেখো ইন জেনারেল
রেয়ারলি কন্টেইন ইনার নাইট্রোজেন। এত কম পরিমাণে যে এটি আসলে হিউমিড রিজিয়নে, অর্থাৎ আমাদের সাব কন্টিনেন্টের কথা চিন্তা করে, হাই টেম্পারেচার, হাই হিউমিডিটি, এখানে তো পরিমাণটা আরো কম, 0.15%, বা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 0.12%, আরো কম। ঠিক আছে, এখন আমরা যদি বাংলাদেশের অবস্থাটা চিন্তা করি, নাইট্রোজেনের অবস্থা খুবই খারাপ। কেন খারাপ তোমরা দেখতেই পাচ্ছ যে only about 2 to 3% organic nitrogen mineralized each year under normal conditions. আর readily available ammonium nitrogen seldom exceeds 1 থেকে 2%. সো নাইট্রোজেনের অবস্থা খুব খারাপ, এই কারণে আমাদের কিন্তু হিউজ পরিমাণে মাটিতে অ্যাপ্লাই করতে হবে। কি কি ফর্ম হতে পারে, খুব ইম্পর্টেন্ট থিং, আমাদের ডিফারেন্ট ফর্ম আছে, তার মধ্যে একটিকে আমরা বলতেছি ইনঅর্গানিক ফর্ম। সেটি গ্যাসিয়াস আকারে হতে পারে, যেমন এলিমেন্টাল নাইট্রোজেন N2, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, অ্যামোনিয়া, এগুলো আমরা নাম শুনেছি। এটি গ্যাসিয়াস ফর্ম। আর যদি আয়নিক ফর্মে বলি তাহলে হলে অ্যামোনিয়াম NH4+, নাইট্রেট, নাইট্রাইট, আর ফিক্সড অ্যামোনিয়াম, এটি হলো আয়নিক ফর্ম। আরেকটি হলো ইনঅর্গানিক কম্পাউন্ডস আকারে থাকতে পারে, যেটি তোমাদের একটু আগে তোমাদের বলেছিলাম যে বিভিন্ন ডিফারেন্ট সল্ট, অ্যামোনিয়াম, নাইট্রেট প্রেজেন্ট, নাইট্রাস, চিলি সলফিটার ইত্যাদি ফর্মে থাকতে পারে, তখন সেটাকে আমরা বলবো ইনঅর্গানিক কম্পাউন্ড। ওকে, এটি গেল অ্যানাদার সোর্স। আর যদি অর্গানিক সোর্সের কথা চিন্তা করো, অর্গানিক নাইট্রোজেন ফর্ম, এটি একটিকে আমরা বলতেছি অ্যামাইনো অ্যাসিড, যেটা টোটাল নাইট্রোজেন মোস্ট সারফেস সয়েলে 20 থেকে 40% হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো সুগার হলো 5 থেকে 10% টোটাল নাইট্রোজেনের। পিউরিন, পিরিমিডিন বেস, এটা 1%। আদার কমপ্লেক্স প্রোডাক্টস, পার্ট যেগুলো আছে সেগুলো হলো বাদ বাকি। অর্থাৎ তাহলে অ্যামাইনো অ্যাসিড হলো মোস্ট অফ দ্য মেজর সোর্স, অর্গানিক ফর্ম, এরপরে অ্যামাইনো সুগারস, তারপরে পিউরিন, পিরিমিডিন বেস, আদার কমপ্লেক্স যেগুলো অর্গানিক ম্যাটার, লিগনিন, পলিমারাইজেশন, যে কুইনন, সুগার, অ্যামাইন্স ইত্যাদি ক্ষেত্রে এগুলো কিছু কিছু প্রবলেম আছে। সো দিস আর দা, তাহলে আমরা ইনঅর্গানিক ফর্ম, অর্গানিক ফর্ম, ইনঅর্গানিকের মধ্যে গ্যাসিয়াস, আয়নিক ফর্ম, ইনঅর্গানিক কম্পাউন্ডস, আর হলো অর্গানিকের মধ্যে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো সুগার, পিউরিন, পিরিমিডিন বেস, আদার কমপ্লেক্স। ওকে, তো এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে নাকি? স্যার। ওকে, জিনিসগুলো কি খুব কঠিন মনে হচ্ছে নাকি? তোমরা কিন্তু ফাইনাল ইয়ারে যেহেতু একদম শেষ পর্যায়ে, কঠিন হওয়ার কথা নয়, কারণ এগুলো বিভিন্ন কম্বিনেশন আছে, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, তাই না? বিভিন্ন কম্বিনেশন আছে। ওকে, তাহলে ওকে, একটু আনমিউট হতে হবে। তো আমরা এখন যেটি আলোচনা করব, নাইট্রোজেনের অ্যাভেলেবিলিটি, এটি ডিপেন্ড করে হলো অনেকগুলো কারণ। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো নাইট্রোজেন মিনারেলাইজেশন বলি আমরা, অথবা আমরা বলি ফরমেশন অফ অ্যামোনিয়াম এবং নাইট্রেট নাইট্রোজেন। এটি গেল নাইট্রোজেন মিনারেলাইজেশন অথবা ফরমেশন অ্যামোনিয়াম এবং নাইট্রেট নাইট্রোজেনের। এই অবস্থা মিনারেলাইজেশনের ফলে কিন্তু নাইট্রোজেনের অ্যাভেলেবিলিটি ডিপেন্ড করে যে সেটি কি পরিমাণে অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, তার মধ্যে যদি আমরা এই চিন্তা করি নাইট্রোজেন মিনারেলাইজেশন, তাহলে ফরমেশন ফ্রম অ্যাপ্লাইড ইনহেরেন্ট অর্গানিক ম্যাটার, একটা হলো ফার্টিলাইজার, একটা অর্গানিক সোর্স, একটা ইনঅর্গানিক সোর্স থেকে আসলে অ্যামোনিয়াম এবং নাইট্রেট দুটোই আসতে পারে। সো দিস আর দ্য অ্যাভেলেবিলিটি নির্ভর করে নাইট্রোজেন মিনারেলাইজেশন, এটা কিন্তু একটা হলো অ্যাভেলেবিলিটির মধ্যে। আর নেক্সট হলো মেকানিজমস অফ নাইট্রোজেন লসেস ফ্রম সয়েল।
বিভিন্ন মেকানিজম, নাইট্রোজেন লজেসের বিভিন্ন মেকানিজম আছে, তার উপরে নির্ভর করে যে নাইট্রোজেন কতটুকু মাটিতে থাকবে কি থাকবে না, গাছ কি পরিমাণ নিবে কি নিবে না। ঠিক আছে, সেগুলোর মধ্যে একটিকে আমরা বলছি টেম্পোরারি লস। এটা এটা আমরা বুঝতে পারছি, টেম্পোরারি মানে যেটি আবার রিকভারি হতে পারে, আবার মানে সাময়িক সাময়িক। আরেকটাকে আমরা বলছি একদম পার্মানেন্ট লস। সেই পার্মানেন্ট লস গুলো মানে সেটা আর কখনো কিন্তু রিকভারি, একবার লস হয়ে গেলে সেটা চলেই গেল আর আসলো না। আর টেম্পোরারি লস মানে যেটা আবার ফিরে আসার চান্স থাকে বা এসে থাকে। সেটা কি? সেটা একটাকে আমরা বলছি ইমোবিলাইজেশন। এখন আমি সংক্ষেপে বলি একটু যে ইমোবিলাইজেশনটা কি। ইমোবিলাইজেশনটা হলো যে আমরা তার আগে বলি যে মিনারেলাইজেশনটা কি। এখানে একটা মিনারেলাইজেশন একটা টার্ম ব্যবহার করেছি, মিনারেলাইজেশন। মিনারেলাইজেশনটা হলো যে অর্গানিক ফর্ম অফ নাইট্রোজেন বিভিন্ন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হয়, বিভিন্ন মাইক্রো অর্গানিজম এই কাজগুলো করে থাকে। ফাইনালি যে এন্ড প্রোডাক্টটা ইনঅর্গানিক সোর্সে রূপান্তর করে, অর্থাৎ একটা কমপ্লেক্স, একটা প্রোটিন অবস্থায় ছিল, অ্যামাইনো অ্যাসিড, সুগার, প্রোটিন, এরকম এগুলো ভেঙে 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 যখন সেটিকে অ্যামোনিয়াম বা নাইট্রেট অর্থাৎ ইনঅর্গানিক ফর্মে রূপান্তর করে, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি মিনারেলাইজেশন। আর ইমোবিলাইজেশন হলো ঠিক তার রিভার্স, অপোজিট। অর্থাৎ ইনঅর্গানিক সোর্স অফ অ্যামোনিয়াম এবং নাইট্রোজেন সেটি আবার উল্টা দিকে একটা পর্যায়ে অ্যাভেলেবেল ফর্ম থেকে আনঅ্যাভেলেবেল ফর্মে চলে যায়, অর্গানিক সোর্স অফ নাইট্রোজেন রূপান্তর। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ইমোবিলাইজেশন। ওকে, তোমরা এই দুটো টার্ম মনে রাখবা, একটি হচ্ছে মিনারেলাইজেশন আর একটি হলো ইমোবিলাইজেশন। তাহলে টেম্পোরারি লস বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, একটা ইমোবিলাইজেশন অর্থাৎ ইনঅর্গানিক সোর্স থেকে অর্গানিক সোর্সে যখন চলে যায়, এটি আবার কিন্তু একটা আন্ডার সার্কামস্টেন্স, একটা ফেভারেবল কন্ডিশন পেলে সেটি আবার কিন্তু স্বাভাবিক আসে। আরেকটি হলো ফিক্সেশন অন ক্লে মিনারেলস অ্যান্ড অর্গানিক ফ্র্যাকশনস। এটার উপরে একটা যে সকল বিশেষ করে অ্যামোনিয়াম মাটিতে যদি সয়েল কলয়েডের সাথে শক্তভাবে লেগে থাকে বিভিন্ন ভাবে, এটি কখনো আবার কি রিকভারি করে, এই জন্য এটাকে ফিক্সেশন বলা। আর কিছু লস আছে একদম পার্মানেন্ট বা কমপ্লিট রিমুভাল ফ্রম দ্য সেল। সেগুলো কি কি? যেমন ডিনাইট্রিফিকেশন, ক্যামোনাইট্রিফিকেশন, রিঅ্যাকশনস অফ নাইট্রাস এন্ড হিউমিক সাবস্টেন্সেস। এই ক্যামোনাইট্রিফিকেশনের আবার তিনটা ধাপ আছে। এরপরে হলো অ্যামোনিয়া ভলাটিলাইজেশন, লিচিং, ইরেশন, রান অফ, লস অফ নাইট্রোজেন ফ্রম প্লান্ট। দিস আর দ্য কমপ্লিট রিমুভাল। এগুলো একবার চলে গেলে আর রিকভারি করে না, সেগুলো ফেরত আসতে পারে না। ঠিক আছে, এই হলো অবস্থা। তো আমার মনে হয় যে তোমরা এই পর্যন্ত বুঝতে গেলে সমস্যা নেই তো? না স্যার। ওকে, ফাইন। এখন নেক্সট আমরা যেটি আলোচনা করবো যে নাইট্রোজেন মিনারেলাইজেশন সম্বন্ধে। ঠিক আছে, তো নাইট্রোজেন মিনারেলাইজেশন আসলে তিনটি ধাপে সম্পন্ন হয়। একটা হলো অ্যামিনাইজেশন, একটা হলো অ্যামোনিফিকেশন, আর একটা হলো নাইট্রিফিকেশন। ঠিক আছে, তিনটি ধাপ তোমরা মনে রাখবা যে মিনারেলাইজেশন তিনটি ধাপে সম্পন্ন হয়। একটি ধাপের নাম অ্যামিনাইজেশন, নেক্সট ধাপের নাম হলো অ্যামোনিফিকেশন, এবং সর্বশেষ ধাপের নাম হলো নাইট্রিফিকেশন। ঠিক আছে, আচ্ছা। তো আমরা অ্যামিনাইজেশনটা কি? সিম্পল, দেখো যে প্রোটিন প্রোডাক্টস, এই যে প্রোটিয়েস এনজাইমস, এবং এখানে কি করতে বিভিন্ন মাইক্রো অর্গানিজম দ্বারা, নিউমারাস গ্রুপ অফ ব্যাকটেরিয়া ফাঞ্জাই, এই প্রোটিন প্রোডাক্টটাকে প্রোটিয়েস এনজাইম এটা ব্রেক ডাউন করে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করছে, তার সাথে এনার্জি এবং আদার্স। এই যে এটাকে আমরা বায়োকেমিক্যাল ডিকম্পোজিশন অফ প্রোটিন, এবং এখান থেকে রিলিজ হচ্ছে অ্যামাইন্স বা অ্যামাইনো অ্যাসিড, তখন সেটিকে আমরা বলছি অ্যামিনাইজেশন। নেক্সট ধাপ হলো যে এখান থেকেই এটি হলো যে বিভিন্ন ধরনের যে অ্যামাইনো সুগার, যে ডিকম্পোজিশন রিলিজ অ্যামাইন্স বা অ্যামাইনো কম্পাউন্ডস, এখানে বিভিন্ন যে সাম আদার গ্রুপ অফ হেটারোট্রপিক মাইক্রো অর্গানিজমস,
এবং তাদের যে এনজাইমেটিক হাইড্রোলাইসিসের ফলে সেখান থেকে রিলিজ হচ্ছে অ্যামোনিয়াকের কম্পাউন্ডস, তখন সেটিকে আমরা বলতেছি অ্যামোনিফিকেশন, জাস্ট পরের ধাপটা। এবং সর্বশেষ ধাপে এটিকে তখন আমরা আর বায়োকেমিক্যাল ডিকম্পোজিশন বলবো না, সেটিকে আমরা বলবো বায়োকেমিক্যাল অক্সিডেশন। অ্যামোনিয়াম আয়ন্স টু নাইট্রেটস ইজ কল্ড নাইট্রিফিকেশন। দুইটি স্টেপে এখানে সম্পন্ন হয় এবং টু গ্রুপস অফ খেমোঅটোট্রপস, এখানে একটিকে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টেরিয়া। প্রথম স্টেপে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া সম্পন্ন করে এবং দ্বিতীয় ধাপে নাইট্রোব্যাক্টেরিয়া এখানে নাইট্রোজেন যুক্ত হচ্ছে। ঠিক আছে, এটি হলো নাইট্রিফিকেশন। সো আমরা তাহলে মিনারেলাইজেশনের তিনটি ধাপ অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা জানলাম। একটিকে আমরা বলছি অ্যামিনাইজেশন, আরেকটিকে আমরা বলতেছি অ্যামিনিফিকেশন এবং নাইট্রিফিকেশন। ওকে, এবং এই যে অ্যামিনাইজেশন, এটি আমি আবারও বলছি যে প্রোটিন প্রোডাক্ট, সেটি ডিকম্পোজ হচ্ছে বায়োকেমিক্যাল, সেটি রিলিজ অ্যামাইন অথবা অ্যামাইনো অ্যাসিড বা সুগার উৎপন্ন করছে, তখন সেটিকে আমরা বলছি অ্যামিনাইজেশন। পরবর্তী ধাপে এই অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনস গুলো বিভিন্ন হেটারোট্রপিক মাইক্রো অর্গানিজম দ্বারা এনজাইমেটিক হাইড্রোলিসিস সম্পন্ন করে এটি উৎপন্ন করতেছে হলো অ্যামোনিফিকেশন। এবং সর্বশেষ বায়োকেমিক্যাল অক্সিডেশন ধাপে আমরা দেখেছি যে এখানে দুটি ধাপে সম্পন্ন হচ্ছে। ফার্স্ট অফ ধাপে অক্সিডেশন অফ অ্যামোনিয়াম আয়ন্স টু নাইট্রেটস, এবং পরবর্তী ধাপে নাইট্রেট থেকে নাইট্রোজেন রূপান্তর হচ্ছে। এই ধাপটাকে আমরা বলছি নাইট্রিফিকেশন। এখন যেটি আমি বলেছিলাম যে মেকানিজম অফ নাইট্রোজেন লসেস ফ্রম সয়েল, টেম্পোরারি লস। টেম্পোরারি লস মিনারেলাইজেশনটা হলো, ইমোবিলাইজেশনটা হলো জাস্ট অপোজিট। আমরা এখানে দেখি যে অর্গানিক সোর্স অফ নাইট্রোজেন মিনারেলাইজেশন হয়, উৎপন্ন করতেছে অ্যামোনিয়াম নাইট্রেট, এবং অ্যামোনিয়াম নাইট্রেট এটি ইমোবিলাইজেশনের ফলে উৎপন্ন করতেছে আবার রিভার্সে অর্গানিক নাইট্রোজেন, অর্থাৎ বায়োকেমিক্যাল কনভার্সন of nitrogen from inorganic to organic combination in microbial or plant tissue, এটিকে আমরা বলছি আসলে ইমোবিলাইজেশন। এটি কিন্তু রিকভারি করে, কারণ যেহেতু টেম্পোরারি লস, এটি আবার ফেরত আসে। সিমিলারলি ফিক্সেশন অ্যামোনিয়াম স্লাইড টাইটলি যখন মিনারেলস ল্যাটিস বা সয়েল কলোয়েডের গায়ে লেগে থাকে, এটি ওয়াটার সলিউবল হয়ে গেলে তখন রেডিলি এক্সচেঞ্জেবল হয় এবং আবার সেটি ফিরে আসে। বেসিক্যালি এটি কখন হয়? 2:1 টাইপ স্ট্রাকচারের ক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে, ভার্মিকুলাইট ইত্যাদি ক্ষেত্রে। আমরা নেক্সট যেটি আলোচনা করব সেটি হলো কমপ্লিট রিমুভাল ফ্রম সয়েল। আচ্ছা, তো এই যে এই পর্যন্ত যা পড়ালাম যে টেম্পোরারি লস, এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? না স্যার। নেক্সট হলো কমপ্লিট রিমুভাল, যেটা কমপ্লিটলি চলে যায়, এটি কিন্তু আর রিকভারি আমরা করতে পারি না, যেটি সেটিকে বলে আমরা ডিনাইট্রিফিকেশন, গ্যাসিয়াস আকারে। যে নাইট্রোজেনটা তখন গ্যাসিয়াস আকারে N2 আকারে চলে যাবে, তখন সেটিকে আমরা বলতেছি ডিনাইট্রিফিকেশন, যা এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া জড়িত বিধায় তখন সেটিকে আমরা বলছি ব্যাকটেরিয়াল ডিনাইট্রিফিকেশন। ওকে, এবং এখানে টু টাইপস অফ ডিনাইট্রিফিকেশন বেসিক্যালি হয়ে থাকে। একটিকে আমরা বলি অ্যাসিমিলেটরি, আরেকটিকে বলি আমরা ডিসিমিলেটরি। অ্যাসিমিলেটরি রিডাকশন কাকে বলি আমরা? যখন অ্যামোনিয়াম সেল সিনথেসিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ডিসিমিলেটরি হলো রিডিউস টু দ্য নাইট্রোজেন গ্যাস আকারে যখন চলে যায়। অর্থাৎ অ্যাসিমিলেটরিটা এটি লস হচ্ছে সেল সিনথেসিসের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, আর ডিসিমিলেটরি হলো যখন গ্যাসিয়াস আকারে অ্যাটমসফিয়ারে আবার রিটার্ন হচ্ছে, তখন সেটিকে আমরা বলি ব্যাকটেরিয়াল ডিনাইট্রিফিকেশন। ওকে, তাহলে দুই ধরনের, একটিকে অ্যাসিমিলেটরি, একটিকে আমরা বলছি ডিসিমিলেটরি। এখন এই ডিসিমিলেটরি যেটির কারণে যে গ্যাসিয়াস আকারে চলে যাচ্ছে,
এবং এটি আমাদের এগ্রিকালচার ল্যান্ড সিভিয়ার লসেস অফ নাইট্রোজেন, যে কারণে হচ্ছে সেটার মূল কারণ হলো যে ডিনাইট্রিফিকেশনটা তখনই সংঘটিত হবে যখন আমাদের এই চারটি নিম্নোক্ত যে চারটি পয়েন্ট এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে। এই 4 points must coincide at a time for denitrification to occur, such as presence of nitrate or nitrite, a terminal electron acceptor যদি হয় থাকে, presence of denitrifying bacteria, presence of suitable electron donors such as organic carbon compounds, reduced sulfur compounds ইত্যাদি, অথবা restricted oxygen availability, অর্থাৎ that means anaerobic conditions। এইরকম যদি অবস্থা বিদ্যমান থাকে তবেই কিন্তু আমাদের এগ্রিকালচার ল্যান্ডের ডিসিপ্লিনে যদি নাইট্রেট রিডাকশন বা ডিনাইট্রিফিকেশন সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, কন্ডিশন গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা তার রিয়াকশনের ধাপটা দেখি। কমন রিয়াকশন যেটি ডিনাইট্রিফিকেশন, যে নাইট্রেট রিডাক্টেস, পরবর্তীতে নাইট্রয়েড রিডাক্টেস, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এবং সেখান থেকে গ্যাসিয়াস আকারে N2 আকারে আবার অ্যাটমসফিয়ারে চলে যায়। এটি হলো ডিনাইট্রিফিকেশনের কমন রিয়াকশন। ঠিক আছে, এবং এটি সম্পন্ন করতে গেলে আমাদের কিছু ডিনাইট্রিফাইং মাইক্রো অর্গানিজমস আছে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখানে ডিনাইট্রিফাইং এর সহায়তা করে থাকে। তার মধ্যে একটা গ্রুপকে আমরা বলছি হেটারোট্রফস, আরেকটিকে বলছি আমরা ক্যামো অটোট্রফস। তোমরা জানো যে হেটারোট্রফস গ্রুপ কাদেরকে আমরা বলছি, যেখানে কার্বন এবং এনার্জি বোথ ফ্রম অর্গানিক ডিকম্পোজিশন থেকে পেয়ে থাকে। এরা কারা? এরা হতে পারে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, ব্যাসিলাস, ফ্লাভোব্যাকটেরিয়াম, প্যারাকক্কাস, সিউডোমোনাস এটসেট্রা। আর খেমোঅটোট্রফস গ্রুপ অফ ব্যাকটেরিয়া বেসিক্যালি কার্বন ফ্রম অ্যাটমসফিয়ার, কার্বন ডাইঅক্সাইড, and energy from inorganic substance. এরা কারা? এরা হলো থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকাস, থায়োব্যাসিলাস থায়োপ্যারাস। এইরকম যে গ্রুপটা আছে তারা বেসিক্যালি ডিনাইট্রিফাইং মাইক্রো অর্গানিজমে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করে। ডিনাইট্রিফিকেশন সম্পন্ন করতে গেলে আমি শুরুতেই বলেছিলাম যে চারটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এখানে 8টি পয়েন্ট দেওয়া থাকলে মেজর কিন্তু এর মধ্যে 4টি পয়েন্ট আছে, যেমন অক্সিজেন কনসেন্ট্রেশন। এটি যত পরিমাণ কমতে থাকবে তার মানে সেখানে ডিনাইট্রিফিকেশন তত বেশি হবে। প্রেজেন্স অফ নাইট্রেট বা নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রোজেন, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপস্থিতি যত বেশি হবে তত ডিনাইট্রিফিকেশন বেশি হবে। অর্গানিক ম্যাটার অ্যামাউন্ট, নেচার অর্গানিক ম্যাটার পরিমাণের উপর নির্ভর করতেছে, ময়েশ্চার কন্টেন্ট তার উপরে নির্ভর করবে, সয়েল পিএইচ এর উপর, টেম্পারেচারের উপর, অল্টারনেট ওয়েচিং ড্রাইং ইত্যাদির উপরে আসলে ডিনাইট্রিফিকেশন কম বেশি হয়ে থাকে। মেইন এবার চারটা বলুন স্যার, ওই চারটা কোনটা মেইন চারটা? মেইন চারটাতে যে তোমাদের শুরুতে তো বলছে প্রেজেন্স অফ নাইট্রেট, নাইট্রোজেন, presence of denitrifying bacteria, presence of suitable electron donors, organic carbon compounds, আর হলো অক্সিজেন রেস্ট্রিক্টেড, যেটা হলো অক্সিজেন অ্যাভেইলেবিলিটি কম। ঠিক আছে, আহ এখন যে জিনিসটি আমি এতক্ষণ ধরে ওভারঅল আলোচনা করলাম, নাইট্রিফিকেশন এন্ড ডিনাইট্রিফিকেশন, এটা একটা সাইমালটেনিয়াস একটি ফ্লাডেড সাবমার্জ সয়েলের ক্ষেত্রে অর্থাৎ ধানের জমির ক্ষেত্রে আমরা দেখেছি, যেটি একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া। ঠিক আছে, পেরিফিল্ডের ক্ষেত্রে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন মানে কি? রূপান্তর। রূপান্তর মানে রূপ, তাই না? এক অবস্থা থেকে আরেকটি অবস্থা হচ্ছে। এখানের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। আমরা যদি এই ফিগারটা দেখি তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। এটা একটা ধান গাছের একটা জাস্ট একটা স্কেচ দেখানো হয়েছে। তোমরা দেখো যে সবার উপরে হলো এয়ার, তারপরে হলো ওয়াটার, তারপর হলো অ্যারোবিক সয়েল লেয়ার, এবং সর্বশেষ হলো একটু ডার্ক কালার দেওয়া আছে অ্যানোরবিক সয়েল লেয়ার। 4টি লেয়ার তোমরা দেখতে পেয়েছো। এবং ধান গাছ শিকড়টা কিন্তু অ্যারোবিক থেকে অ্যানোরবিক, যেখানে হলো পানি দ্বারা সাবমার্জ থাকে, উপরে এয়ার, তারপরে ওয়াটার, আমরা যখন পানি দেই তার কিছু অংশ অ্যারোবিক, এবং সর্বশেষ হলো অ্যানোরবিক। এখানে আমাদের কি ঘটনা ঘটে যে অর্গানিক সোর্স অফ নাইট্রোজেন বিভিন্ন ফর্ম থেকে, ইনঅর্গানিক ফর্ম থেকে যখন আমরা মাটিতে প্রয়োগ করে থাকি, তখন কি অর্গানিক সোর্স অফ নাইট্রোজেন
সেটির একটি অংশ কি হচ্ছে, অ্যামোনিয়া ভলাটিলাইজেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যামোনিয়া ভলাটিলাইজেশন বা নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে। ঠিক আছে, অর্গানিক সোর্স অফ নাইট্রোজেন, সেখানে সয়েল, অর্গানিক নাইট্রোজেন, সেখান থেকে অ্যামোনিয়া, সেখান থেকে নাইট্রেট, এরকম। এটি আবার কি হচ্ছে, যে আপওয়ার্ড ডিফিউশন হচ্ছে ডাউনওয়ার্ড ডিফিউশন। আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডিফিউশন অ্যারোবিক সয়েল লেয়ার, সেখান থেকে আবার নিচের দিকে চলে আসে, সেখান থেকে অ্যামোনিয়াম, যেটি আমি বলেছিলাম যে যখন অ্যানোরবিক সয়েল কন্ডিশনে তখন অ্যামোনিয়াম ফর্মে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডিফিউশনের কারণে অ্যামোনিয়াম সেটি সরাসরি গাছ নিয়ে ফেলতেছে। সেখান থেকে তার কিছু অংশ অর্গানিক সোর্স অফ নাইট্রোজেন, সয়েল অর্গানিক নাইট্রোজেন, সেটি আবার কিছু অ্যামোনিয়াম হচ্ছে, কিছু আবার ফিক্সেশন হয়, এয়ারে চলে যাচ্ছে। সিমিলারলি এখানে যদি অ্যারোবিক সয়েল লেয়ার হয়, সেখানে আর নিচের দিকে অ্যানোরবিক অবস্থা না যায়, সেখান থেকে কি হচ্ছে, গ্যাসিয়াস আকারে ডিনাইট্রিফিকেশন হয়, গ্যাসিয়াস আকারে চলে যাচ্ছে। কিছু গাছ নিচ্ছে, সেটি ফার্দার কন্টিনিউয়াস হলে সেখানে ডিনাইট্রিফিকেশন সম্পূর্ণ করে থেকে গ্যাসিয়াস আকারে। এই যে টোটাল একটা আমরা যে চিত্রটা, রূপান্তরটা দেখতে পেলাম, যে নাইট্রোজেনের অর্গানিক সোর্স, ইনঅর্গানিক সোর্স বিভিন্নভাবে ব্রেকডাউন হয়, যে অবস্থাটা তৈরি হচ্ছে, সেটিকে আমরা বলছি নাইট্রোজেন ট্রান্সফরমেশন ইন হোয়াইটল্যান্ড অর বেলি সয়েল। সন ঠিক মানে আছে। এখানে স্যার সোর্স অফ নাইট্রোজেন, হুম হুম। সন SON সোর্স অফ এ- নাইট্রোজেন, না, এটা সয়েল অর্গানিক নাইট্রোজেন। সয়েল হ্যাঁ, অথবা আমরা বলতে বলো না কেন, এটা সলিউবল অর্গানিক নাইট্রোজেন। ঠিক আছে, আমরা সলিউবল বেশি বলবো, থেকে এসেছে সলিউবল। অর্থাৎ এই যে উপরে লেখা আছে, তুমি দেখতে পেয়েছো, নাইট্রোজেন ট্রান্সমিশন ওয়াইটল্যান্ড সয়েল, SON, অর্গানিক নাইট্রোজেন। পেয়েছো? জি স্যার। এটি এটি আমার কোনো ভাষা নাই, যে 1993 সালে মেটস অ্যান্ড গসলিং তারা এটি, এবং স্টিল নাও এটি খুবই একটা জনপ্রিয় একটা, এটি কিন্তু পরীক্ষায় স্কেচ আসে বিভিন্ন ভাবে, তোমাদেরকে দেখা যায়। এবং তোমরা এখান থেকে নিশ্চিত হলো যে নাইট্রোজেনের যে ফর্ম গুলো কখন কি ফর্মে হচ্ছে, কখন সেটি অ্যামোনিয়া ভলাটিলাইজেশন হচ্ছে, কখন সেটি ফিক্সেশন হচ্ছে, কখন নাইট্রিফিকেশন হচ্ছে, কখন সেটি ডিনাইট্রিফিকেশন হচ্ছে, কখন গাছ অ্যামোনিয়াম ফর্মে নিচ্ছে, কখন নাইট্রিক ফর্মে। ইটস এ সাইমালটেনিয়াস একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এটি না যে ওয়ান ওয়ে, ইটস এ টু ওয়ে সিস্টেম, অর্থাৎ কন্টিনিউয়াস। আবার এদিক দিয়ে কিছু রান অফ, লিচিং ইত্যাদিও হচ্ছে, ফিক্সেশনও হচ্ছে। ওকে, আমার মনে হয় যে তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছো তো। জি স্যার। ফাইন, থ্যাংক ইউ। এখন অ্যামোনিয়া ভলাটিলাইজেশনটা কি? এটা হলো নন বায়োকেমিক্যাল প্রসেস, লস নাইট্রোজেন ফ্রম সয়েল অ্যাজ অ্যামোনিয়া। যখন এটি গ্যাসিয়াস আকারে আমরা অ্যাপ্লাই করলাম নাইট্রোজেন, ইউরিয়া, সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস আকারে যখন বাতাসে মিশে যায়, তখন সেটিকে আমরা বলতেছি অ্যামোনিয়া ভলাটিলাইজেশন। ঠিক আছে, বেসিক্যালি এটি কিন্তু নর্মাল আমাদের বাংলাদেশের যে মাটির অবস্থা, যে কিছু দক্ষিণাঞ্চল বাদে, যেখানে হলো অ্যালকালাইন বা যেখানে লবণ যুক্ত মাটি বাদে, সাধারণত পিএইচ আমাদের এত উঠে না। এটা পিএইচ এর সাথে সম্পর্কিত। পিএইচ যখন 9-10 উঠে যায়, তখনই অ্যামোনিয়া ভলাটিলাইজেশন হয়। কিন্তু আমরা জানি যে সাবমার্স কন্ডিশনে পিএইচ বাড়লেও সেটাকে সাথে নিয়ে আসে, কম থাকলেও সাথে একটা নিউট্রাল অবস্থায় নিয়ে আসে। বেসিক্যালি অ্যামোনিয়াম ভলাটিলাইজেশনটা আমাদের পেডি ফিল্ডের ক্ষেত্রে খুব বেশি পরিলক্ষিত হয় না, ইন কেস অফ আমাদের সাবকন্টিনেন্টে বা আদার্স জায়গায়, যেখানে বেসিক কন্ডিশন বা অ্যালকালাইন কন্ডিশন, সেখানে কিন্তু একটা ব্যাপক আকারে অ্যামোনিয়াম ভলাটিলাইজেশনটা হয়ে থাকে, গ্যাস আকারে চলে যায়। আমি তোমাদের এই ফিগারে দেখেছিলাম যে অ্যামোনিয়া গ্যাস আকারে চলে যাচ্ছে। ঠিক আছে, ভলাটিলাইজেশন। তো এটির কিছু কন্ডিশন আমি অলরেডি বলেছি, যে হোয়েন ওয়াটার পিএইচ রেজ অ্যাবাউট 7.4, অ্যামোনিয়া ভলাটিলাইজেশন শুধুমাত্র স্টার্ট হওয়ার মতো অবস্থা। পিএইচ যখন এই বাড়া শুরু করলো 9.5, 10 বা তারও বেশি, মিড ডে ডিক্রিজ, এবং ডিউরিং নাইট টাইম আবার ডিক্রিজ, দিনের বেলা বাড়তেছে, পিএইচ যখন 9 ইনক্রিজ করে ফেলবে, তখন আসলে এটি আহ অ্যামোনিয়া ভলাটিলাইজেশনটা সম্পন্ন হয়। ঠিক আছে, সাধারণ কন্ডিশনে এটি হয় না।
এটি এটি নর্মাল যদি মেকানিজম আমরা ভলাটিলাইজেশন মেকানিজমের কথা চিন্তা করে থাকি, যে অ্যামোনিয়া ফর্মিং নাইট্রোজেন ফার্টিলাইজার আমরা যে মাটিতে অ্যাপ্লাই করি, স্পেশালি কোথায়, অ্যালকালাইন বা ক্যালকেরিয়াস সয়েলের ক্ষেত্রে। তাহলে ক্যালকুলাস সালে ক্যালসিয়াম কার্বন থেকে ইউরিয়া যখন আমরা প্রয়োগ করব, তখন সেটি ইউরিয়াস হাইড্রোলাইসিসে অ্যামোনিয়াম কার্বনেট। ঠিক আছে, যে ইউরিয়াস এনজাইম কজেস হাইড্রোলাইসিস টু ফর্ম অ্যামোনিয়াম কার্বনেট। এই অ্যামোনিয়াম কার্বন আনস্টেবল এবং কুইকলি ডিকম্পোজ, সেটি আবার পরবর্তী ব্রেকডাউন হয় বেসিক সয়েলের ক্ষেত্রে, রিয়েক্ট উইথ টু ফর্ম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাস্টলি ডিকম্পোজ টু ফর্ম অ্যামোনিয়া। ঠিক আছে, ঠিক এইভাবে আসলে গ্যাসিয়াস আকারে হয়ে যায়। রিয়াকশনের ধাপগুলো পরীক্ষায় অনেক সময় আসে, খুব ইম্পর্টেন্ট। এবং জেনারেল টু রিয়াকশন এখানে অ্যামোনিয়াম এখানে দেখানো হয়েছে কিভাবে হয় আর কি, সিম্পল। যা আমি বললাম সেটি আসলে এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এখন এটার জন্য অ্যামোনিয়া ভলাটিলাইজেশন লসের জন্য অনেকগুলো ফ্যাক্টরস। তার মধ্যে সর্বপ্রথম হলো পিএইচ, অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট কন্টেন্ট, cation capacity, exchangeable cation, texture, temperature, moisture content, types of fertilizer, methods of fertilizer application, microbial activities, wind speed, presence or absence of. These are the factors অ্যামোনিয়া ভলাটিলাইজেশন। একটি একটি ফ্যাক্টর দ্বারা সংগঠিত হয় না, বাট মেজর আমি বলেছি পিএইচ, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এক্সচেঞ্জেবল ক্যাটায়ন সিএসি, ময়েশ্চার কন্টেন্ট, টাইপস অফ ফার্টিলাইজার, মানে কি ধরনের ফার্টিলাইজার, মেথডস অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। তার উপরে কিন্তু নির্ভর করবে আসলে অ্যামোনিয়া ভলাটিলাইজেশন লস কতটুকু হবে কি হবে না। ঠিক আছে, তো আমরা আচ্ছা, এটাকে আমরা বলতেছি নাইট্রোজেন সাইকেল। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নাইট্রোজেন সাইকেল। এখানে দেখো যে দুইটি পার্ট দেখানো হয়েছে, এটি মনে রাখা খুব সহজ, তোমাদের শিখিয়ে দিই আমি। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ নাকি বুঝতে সমস্যা? স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে, এখানে তিনটা জিনিস তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। একটা হলো ওভাল শেপ গ্রিন কালারের, সেটাকে কম্পোনেন্ট বলতেছি আমরা। আরেকটা হলো এই যে ব্লু কালারের, হ্যাঁ, রেক্টেঙ্গুলার, এটিকে হলো ইনপুট টু সয়েল। আরেকটি হলো ব্যাটারি শেপ রেড কালার, সেখানে দেওয়া আছে হলো লস। এটা তোমরা মনে রাখার চেষ্টা করো। গ্রিন কালারের আমাদের কম্পোনেন্ট গুলো কি কি, নাইট্রোজেনের সোর্স কি কি, মানে কি কি এখানে কম্পোনেন্ট। একটা নাইট্রোজেন অ্যাটমসফেরিক নাইট্রোজেন, অর্গানিক নাইট্রোজেন হতে পারে, অ্যামোনিয়াম ফর্ম হতে পারে, নাইট্রেট ফর্ম। ঠিক আছে, এটা বুঝতে সমস্যা নাই তো কারো? একটা হলো অ্যাটমসফেরিক নাইট্রোজেন কম্পোনেন্টের মধ্যে, আরেকটা হলো অর্গানিক নাইট্রোজেন, আরেকটিকে আমরা বলতেছি অ্যামোনিয়া, আরেকটিকে বলছে নাইট্রেট। আর ইনপুট গুলো কি কি, বেসিক্যালি আমি তোমাদের শুরুতে বললাম সোর্স। আমরা বিভিন্ন ধরনের বিএনএফ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, সেটি হতে পারে। তারপরে হলো অ্যানিমেল প্লান্ট রেসিডিউ, এবং ইন্ডাস্ট্রিয়াল, বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ফিক্সড কেমিক্যাল ফার্টিলাইজার। দিস আর দ্য ম্যাক্সিমাম লোড হারভেস্ট করে দিচ্ছে, প্লান্ট আপটেক করতেছে, সেটা হলো ম্যাক্সিমাম লস। এছাড়াও আমি তোমাদের বলেছি ভলাটিলাইজেশন হতে পারে, রান অফ ইরোশন হতে পারে, ডিনাইট্রিফিকেশন হতে পারে, লিচিং হতে পারে। তাহলে এই যে ওভারঅল যে একটা মানে বিষয়টা, মানে কি পরিমাণ ইনপুট এবং কি পরিমাণ লস হচ্ছে এবং তার কম্পোনেন্ট গুলো কি, এই সন্নিবেশনটাকে আমরা বলছি একটা নাইট্রোজেন সাইকেল। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা বুঝতে কারো সমস্যা আছে? স্যার এটা কি কেস কি আসতে পারে পরীক্ষায়? হ্যাঁ, খুবই মানে পপুলার প্রশ্ন, দেখলে দেখবে যে প্রায় বছরই আছে। ও, ঠিক আছে, জি যদিও স্যার। হ্যাঁ, যদিও আমি এখানে জাস্ট একটা মেইজ প্ল্যান দিয়ে দেখিয়েছি। তোমরা যদি রাইস দেখাও, রাইস দেখালে পানি দেখাতে হবে, এবং অন্য যে কোনো আপল্যান্ড ক্রপস, এগ্রোনমি ক্রপস, যে কোনো ক্রপস দিয়ে তোমরা শো করতে পারবে। ঠিক আছে না? বাট বেসিক্যালি দিস আর দ্য নাইট্রোজেন সাইকেল। ঠিক আছে, জি স্যার। ওকে।
নাইট্রোজেন ফার্টিলাইজার সম্বন্ধে একটু কথা বলি, তোমাদের অনেক ধারণা আছে, ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছো। বেসিক্যালি অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, যেখানে 82% নাইট্রোজেন আছে। অ্যামোনিয়াম সালফেট, যেখানে 21% নাইট্রোজেন। ইউরিয়া, যেটি আমরা সবাই জানি 46% নাইট্রোজেন, যেটাকে ড্যাপ বলি, ডায়ামোনিয়াম ফসফেট, 18% নাইট্রোজেন। ইউরিয়া ফর 38%। তারপর মনো অ্যামোনিয়াম ফসফেট 10%। অ্যামোনিয়াম নাইট্রেট 33.5%। নাইট্রোজেন সলিউশনস 19 to 49%। ক্যালসিয়াম নাইট্রেট 15%। পটাশিয়াম নাইট্রেট 13%। সোডিয়াম নাইট্রেট 16%। এরকম নাইট্রোজেন ফার্টিলাইজার কিন্তু অ্যাভেলেবেল। এবং রিসেন্টলি আমরা যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত, সেটিকে আমরা বলছি ন্যানো ইউরিয়া। নাম শুনেছ? ন্যানো জি ফার্টিলাইজার। স্যার। এই ন্যানো ফার্টিলাইজার ন্যানো পার্টিকেলস আকারে আমরা জাস্ট কি বলে লিকুইড আকারে স্প্রে করি, ফলিয়ার স্প্রে। ঠিক আছে, তো এটি হলো একদম লেটেস্ট টেকনোলজি, ন্যানো ফার্টিলাইজার। তো দিস আর দ্য ওভারঅল নাইট্রোজেন ফার্টিলাইজার। এখন এগুলোকে আমাদের কি বলে অ্যাপ্লাই করতে হবে। বেসিক্যালি অ্যাপ্লাই নিয়মটা কি নাইট্রোজেনের ক্ষেত্রে, যে আমরা অলমোস্ট আমরা কি করি, এটি বেজাল এবং ব্রডকাস্ট দুটাই কম্বিনেশন করে থাকি। বেজাল হলো 50% আমরা যখন জমি চাষের সময়, ফাইনাল জমি চাষের সময় আমরা দিয়ে থাকি। আর বাদ বাকিটা আমরা যে বললাম যে গ্রোথ স্টেজে, অর্থাৎ চিলারিং স্টেজ, পিআই স্টেজ, তারপর আর্লি ম্যাচুরিটি স্টেজ, ওই সময় আমাদেরকে স্প্লিট আকারে, দুইটা তিনটে স্প্লিট আকারে বাদ বাকি ডোজটা আমাদেরকে সেভাবে ক্যালকুলেশন করে দিতে হয়। তো এটি হলো নর্মালি আমরা ব্যান্ড আকারে খুব কম দিয়ে থাকি। বেসিক্যালি আমরা দিয়ে থাকি হলো বেজাল, এবং আরেকটি কম্বিনেশন হলো ব্রডকাস্ট বলি, ছিটিয়ে দেই। আর এটার সাথে ব্যান্ড আকারে খুব অল্প পরিসরে দেওয়া হয়। আর রিসেন্টলি যেটাকে আমরা ন্যানো ফার্টিলাইজার্স বলছি, সেটিকে আমরা জাস্ট স্প্রে করে দিই পাতার মধ্যে। ঠিক আছে, ওকে। তো এই হলো নাইট্রোজেনের যে যে পার্টটা ছিল, মাইক্রোবায়োলজি বাদে বাদে যে অংশটুকু, সেটি আমি আলোচনা করলাম। এই অংশটুকু সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি তার আগে বলে নেই যে আমি আরো প্রসিড করব কিনা, কারণ তোমাদের মাথায় ধরতেছে কিনা তার উপর তো নির্ভর করবে। মিনারেলাইজেশন অফ নাইট্রোজেন ইন সয়েলস, স্যার ওখানে ওই টিক চিহ্ন দেওয়া ছিল, মানে ফার্টিলাইজার ওখানে একটা টিক দেওয়া ছিল না। হ্যাঁ, ওটা আচ্ছা কি ইন্ডিকেট করে মানে? আচ্ছা, সেটা আমি বলছি, সেটা বলতেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তোমাদের ও যে প্রশ্নটা করেছে খুব সুন্দর একটা প্রশ্ন, আমি দেখিয়ে দিই। মিনারেলাইজেশন খুব সুন্দর একটা, এই যে এখানে, তাই না তোমার প্রশ্নটা এটা? জি স্যার। আচ্ছা গালিব, তুমি এখানে লক্ষ্য করো যে এখানে আমি অর্গানিক ম্যাটার মিনারেল, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে অর্গানিক ম্যানিউর। ওকে, জি স্যার। অর্গানিক ম্যানিউর অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের যে অর্গানিক ফার্মিং করে থাকি, অর্গানিক ফার্মিং কিন্তু এমিনাইজেশন, অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন তিনটি ধাপে সম্পন্ন হয়। সেখান থেকে নাইট্রোজেন, অ্যামোনিয়াম বা নাইট্রেট আকারে রিলিজ হয়। ওকে, বাট আমরা যখন কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্লাই করি, তখন জাস্ট এমিনাইজেশন এবং অ্যামোনিফিকেশন, এখানে নাইট্রিফিকেশনটা নেই, দুই ধাপে সম্পন্ন হয়। ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে স্যার নাইট্রিফিকেশন হয় না নাকি? নাইট্রিফিকেশন হবে না, সেই ধাপ আসে না, তার আগে সেটি ডিজলভ, মানে ইয়ে হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। ও ঠিক আচ্ছা। আছে, এই কারণে বললাম। ওকে, জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি কি প্রসিড করব নাকি নেক্সট ক্লাস? স্যার, থাক, 9টার দিকে আরো একটা ক্লাস আছে তো। প্রশ্নগুলো যদি আরেকবার একটু বলতেন ভালো হতো স্যার। আচ্ছা, তার মানে আজকে আমি এই পর্যন্ত স্টপ করে আগামী ক্লাসে আমরা কন্টিনিউ করবো। ওকে, জি স্যার। কোশ্চেন টাইপ সম্পর্কে একটু স্যার বললে ভালো হতো।
এই যে নাইট্রোজেন সাইকেল আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে অ্যামোনিয়া ভলাটিলাইজেশন যে মেকানিজম, ওকে। তারপরে যে ট্রান্সফরমেশন অফ নাইট্রোজেন পেরিফিল্ডে স্কেচ আসতে পারে এটা, ওকে। তারপর ডিনাইট্রিফিকেশন কাকে বলে, ডিনাইট্রিফিকেশনের রিয়েকশনের ধাপ কি কি, মাইক্রো অর্গানিজম সেটি আসতে পারে, ইম্পর্টেন্ট থিং। আর আরেকটি হলো যে আহ, এই যে মিনারেলাইজেশন, অ্যামিনাইজেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, যে তিন ধাপে সম্পন্ন হয় সেটার ব্যাখ্যা সেটি হতে পারে। তারপর যে লিস্ট আসতে পারে যে বিভিন্ন লস গুলো কি কি হতে পারে, একটা হলো নাইট্রো মিনারেলাইজেশন, একটি হলো আহ, মানে মেকানিজম, তার মধ্যে টেম্পোরারি পার্মানেন্ট লস, ঠিক আছে। নাইট্রোজেনের বিভিন্ন ফর্ম গুলো, বেসিক্যালি ইনঅর্গানিক এবং অর্গানিক ফর্ম, তার মধ্যে গ্যাসিয়াস, আয়নিক ফর্ম, ইনঅর্গানিক কম্পাউন্ডস আকারে, আর অর্গানিক ফর্ম কি কি, সেটি একটি ইম্পর্টেন্ট। আর নাইট্রোজেনের ডিফিসিয়েন্সি সিমটম, তা কিভাবে এ করা যায়, এগ্রিকালচারে নাইট্রোজেনের প্রোডাকশনে কি ভূমিকা আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তার প্রোডাকশন, তার ইউজ কি হতে পারে, ইত্যাদি, ঠিক আছে। বুঝতে পেরেছো নাকি? জি স্যার। ওকে, তাহলে তোমরা নেক্সট ক্লাসটা কবে করবা বলো? তোমাদের যদি কোনো চয়েস থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি আমার মতো করে এরকম সময় আমি হয়তো আবার লিঙ্ক পাঠিয়ে দিব তোমার। আচ্ছা, কারো কোনো মতামত আছে? না স্যার। ওকে, তাহলে আমরা দেখি কালকে হোক পরশু হোক আমি তোমাদেরকে তার আগে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে। জি স্যার, আপনার সাথে কন্ট্যাক্ট করবো নি স্যার। ওকে ওকে, তাহলে আজকে কি এই পর্যন্ত? জি স্যার। তোমাদের আর কার কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।